স্টার্ট করলাম। ওকে, আগে লেটস ডিসকাস সামথিং ফার্স্ট। নাম্বার 1, আমরা যে এতদিন ধরে একটা জিনিস নিয়ে ডিসকাস করে আসছি যে একটা পজিটিভলি চার্জড পার্টিকেলের ডাইরেকশন অফ ফিল্ড লাইন্স, একটা পজিটিভলি চার্জড পার্টিকেলের ডাইরেকশন অফ ফিল্ড লাইন যে হয় রেডিয়ালি আউটওয়ার্ড, আর একটা নেগেটিভলি চার্জড পার্টিকেলের ডাইরেকশন অফ ফিল্ড লাইন যে হয় রেডিয়ালি inward. How exactly do we determine that? Any ideas, guys? Does anyone know? একটা পজিটিভলি চার্জড পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যে হয় রেডিয়ালি আউটওয়ার্ড, আর একটা নেগেটিভলি চার্জড পার্টিকেলের ডাইরেকশন অফ ফিল্ড লাইন যে হয় রেডিয়ালি ইনওয়ার্ড। এইটা আমরা এক্স্যাক্টলি কোথার থেকে শিখছি? হাউ ডিড অর ওয়্যার ডিড উই গেট টু নো দিস? এইটা শেখার জন্য বা এটা বোঝার জন্য উই হ্যাভ টু ব্রিং ইন আ কনসেপ্ট অফ টেস্ট চার্জ। গাইজ, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? আমি মাইক্রোফোন ইউজ করতেছি আজকে। ক্যান ইউ অল হিয়ার মি প্রপারলি, এভরিওয়ান? ওকে, ফাইন। সো সেইখান থেকে আমাদের আজকে একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে, দ্য কনসেপ্ট অফ টেস্ট চার্জ। এখন এই টেস্ট চার্জের কনসেপ্টে দেখি আমার এখানে আছে নাকি। গাইজ, নাই। টেস্ট চার্জ দেখো আমার লেকচারে কিন্তু টেস্ট চার্জ নাই। টেস্ট চার্জ কখনো এক্সামে জিজ্ঞেস করবে না হোয়াট ডু ইউ মিন বাই আ টেস্ট চার্জ, দ্যাটস ফাইন, কিন্তু টেস্ট চার্জ জিনিসটা কি সেটা তোমার জানা থাকতে হবে। টেস্ট চার্জের ডেফিনেশন, লেট মি রাইট দিস ডাউন ওভার হিয়ার। আমি তো সাজেস্ট করবো গাইজ তোমরা একটু কপিতেও লিখে রাখো, ঠিক আছে? মাই সাজেশন উড বি প্লিজ রাইট দিস ডাউন ইন আ কপি। A test charge is always small and পজিটিভ। এটা মাথায় রাখো, একটা টেস্ট চার্জ সবসময় স্মল এন্ড পজিটিভ। এই যে স্মল ওয়ার্ডটা বললাম না, স্মল ইজ এ রিলেটিভ ওয়ার্ড, মানে তুমি যাকে টেস্ট করতে চাচ্ছ ওর কম্প্যারিজনে টেস্ট চার্জ মাস্ট বি ভেরি স্মল। এন্ড এই যে আমি স্মল কথাটা বললাম, গাইজ নোটিস করে দেখো, এন্ড when I talk about this term small, right, এই স্মল বলতে কি আমি ওর ফিজিক্যাল সাইজের কথা বলতেছি, অ্যাজ ইন ওর ডাইমেনশনের কনটেক্সটে স্মল? নো। ক্যান ইউ গেস এই কনটেক্সটে স্মল বলতে কি বোঝাচ্ছে? চার্জের ভ্যালুটা মাস্ট বি স্মল এন্ড চার্জের ভ্যালুটা মাস্ট বি পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, টেস্ট চার্জের ডেফিনিশন হলো স্মল এন্ড পজিটিভ। এন্ড নেক্সট, এটা লাগবে গাইস, এটা ডাইরেক্টলি ডেফিনিশন লাগবে না, বাট এটার উপর বেস করে অনেক কোয়েশ্চেন্স আসে। খেয়াল করে দেখো একটু, the direction of the force on a test charge determines the direction of the electric field of a charged particle. The direction of force on a test charge determines the direction of the electric field of a charged particle. Charged, C-H-A-R-G-E-D, charged particle. Great. So direction of force on a test charge determines the direction of the electric field of a charged particle. Let's take a look at this, guys. Let's say এটা আমার চার্জ, আমি জানি না ওর চার্জের ভ্যালু কত। I don't even need to know the value of the charge. ধরলাম এইটা পজিটিভ চার্জ, খেয়াল রাখো। And then I bring in a test charge. Please notice very closely. I bring in a test charge. আর টেস্ট চার্জের ব্যাপারে কি দেখছি? টেস্ট চার্জেস আর অলওয়েজ স্মল এন্ড পজিটিভ। এই জায়গায় চার্জের ভ্যালুটা স্মল বোঝানোর জন্য আমি সাইজও স্মল দিলাম। ওকে, স্মল এন্ড পজিটিভ। ইউ টেল মি, যখন এই চার্জটাকে আমি এই পজিশনে আনবো, রাইট, যখন আমি এই চার্জটাকে এই পজিশনে আনবো, তখন এই চার্জটার উপরে ফোর্স কোন দিকে হবে? তোমার কমন সেন্স কি বলে? এই চার্জড অবজেক্টের উপরে ফোর্স কোন দিকে হবে? away নাকি towards? of course away. This will be the direction of the force. খেয়াল রাখো, এই সেম ওয়েতে এই সেম টেস্ট চার্জটাকে তুমি এবার এখানে নিয়ে আসো, ওর উপরে এবার ফোর্স কোন দিকে হবে? খেয়াল করে দেখি, ওর উপরেও কিন্তু ফোর্স হবে এই ডাইরেকশনে। সেম থিং গোজ ফর দিস ওয়ান। নোটিস করে দেখবো আমরা, আমি আরেকটা চার্জ আনলাম, চার্জ পার্টিকেল আনলাম, দিস ইজ অলসো স্মল এন্ড পজিটিভ, দ্য সেম চার্জ পার্টিকেল, এবার ডাইরেকশন চেঞ্জ করলাম, জাস্ট মানে পজিশন চেঞ্জ করলাম।
ওর উপরেও এই বড় চার্জটা কোন দিকে ফোর্স দিবে, এই ডাইরেকশনে। and needless to mention, if I bring the same charge over here, এই পার্টিকেলের উপরেও কিন্তু ফোর্সের ডাইরেকশন হবে in this direction. এই যে এই জিনিসগুলো আমি দেখলাম, এখান থেকে what can be my conclusion? দেখো তো ফোর্সের ডাইরেকশন কোন দিকে, স্মল টেস্ট চার্জটার উপরে ফোর্সের ডাইরেকশন হলো away from the center. So from this idea, দেখো তো আমি এখানে লিখেও দিছি, the direction of the force on a test charge determines the direction of the electric field of a charged particle. So based on this, what can we conclude? যে একটা positively charged particle এর field line সবসময় হবে radially outward. কেন radially outward? Because একটা টেস্ট চার্জ আনলে টেস্ট চার্জটার উপরে ফোর্স ও এক্সার্ট করে radially outward. Guys, কারো 1% কনফিউশন থাকলেও now would be the time to ask me. কোন জায়গায় কোন রকম কনফিউশন থেকে গেলে প্লিজ আমাকে জিজ্ঞেস করো about test charge, about direction of force and direction of electric field. সবাই কি পুরোপুরি রিলেট করতে পারছো মাত্র যা দেখলাম পুরো জিনিসটা গাইজ? এভরিওয়ান? Yes, sir. ওকে, গ্রেট। এখন তাহলে সেম লজিকে আমি আর এত সুন্দর করে আঁকলাম না, খুব তাড়াতাড়ি শর্টকাটে একটু দেখে নেই। লেটস সে ইফ আই হ্যাভ নেগেটিভলি চার্জড পার্টিকেল, উই অল নো নেগেটিভলি চার্জড পার্টিকেলের সামনে যদি আমি এই সেম ওয়েতে চারটা টেস্ট চার্জ আনি, তুমি বলো ওয়েট আ সেকেন্ড, নেগেটিভের সামনে আপনি পজিটিভ আনলেন কেন? নেগেটিভের সামনে আপনি নেগেটিভ আনতেন। নো, I brought in a test charge. A test charge by definition is always, দেখো তো কি, small and positive. Guys, বুঝতে পারতেছো এই যে চারটা আমি আনলাম, what are these? These are my test charges. Test charges are by definition always small and positive. তাহলে এইবার একটু খেয়াল করে দেখি এই টেস্ট চার্জ গুলার উপরে আমার এই নেগেটিভলি চার্জড অবজেক্টটা কোন দিকে ফোর্স দিবে। You can clearly see ফোর্স দিবে আমার এই ডাইরেকশনে, মানে অ্যাট্রাক্ট করবে বেসিক্যালি। তাহলে ইউ টেল মি, বেসড অন দিস হোয়াট ক্যান ইউ কনক্লুড ফ্রম হিয়ার গাইস? এটার উপর বেস করে হোয়াট ক্যান ইউ কনক্লুড? যে নেগেটিভলি চার্জ পার্টিকেলটার উপরে ফোর্স হলো আমার রেডিয়ালি ইনওয়ার্ড। এন্ড নাও আই রিয়েলি হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে আমার ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড কি হবে। ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড of or around a charged particle is determined by the direction of force it exerts on a test charge. যদি টেস্ট চার্জটার উপরে ফোর্স হয় রেডিয়ালি আউটওয়ার্ড, আমার ইলেকট্রিক ফিল্ড লাইনও হবে রেডিয়ালি আউটওয়ার্ড। আর যদি আমার টেস্ট চার্জটার উপরে ফোর্স হয় রেডিয়ালি ইনওয়ার্ড, আমার ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো হবে রেডিয়ালি ইনওয়ার্ড। গাইজ, আমি পজিটিভ দিয়েও দেখালাম, নেগেটিভ দিয়েও দেখালাম। আই রিয়েলি হোপ কারো এই পার্টটা নিয়ে কোনো কনফিউশন নাই। সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার স্মল টেস্ট চার্জের কনসেপ্টটা? এভরিওয়ান? Yes, sir. ওকে, এক্সিলেন্ট। নেক্সটে চলে যাই, এখানে আসি। এটা অলরেডি আমরা দেখছি যে ইভেন ইফ আমার চার্জের ভ্যালুস গুলা যদি এক্স্যাক্টলি ইকুয়াল না হয়, চার্জের ভ্যালুস গুলা ইকুয়াল না হইলেও কিভাবে দে এক্সার্ট দ্য সেম ফোর্সেস অন ইচ আদার। একটা শর্টকাট মেথড হলো আমার নিউটনস থার্ড ল। সবকিছু আমি খুব ইজিলি শর্টকাট মেথড দিয়ে নিউটনস থার্ড ল দিয়ে বলে ফেলতে পারি। অর আরেকটু যদি ডিটেইলড ওয়েতে যাই, দ্যাট উড বি ফোর্সটা অরিজিনেট করে কোথার থেকে। দ্যাটস হোয়াট উই হ্যাড অলরেডি ডিসকাস ইন দ্য লাস্ট ক্লাস। Where does the force originate from? The force originates from the interaction of the field lines. ওদের ইন্ডিভিজুয়াল ফিল্ড লাইন্স কম বেশি থাকতেই পারে, কিন্তু ওরা ইন্টারঅ্যাক্ট করবে উইথ ইচ আদার উইথ দ্য এক্সাক্ট সেম নাম্বার অফ ফিল্ড লাইন্স। গাইস, সবার মনে পড়ছে এই জিনিসটা? যেহেতু দে ইন্টারঅ্যাক্ট উইথ দ্য সেম নাম্বার অফ ফিল্ড লাইন্স, দে উইল অলসো এক্সার্ট দ্য সেম ফোর্সেস অন ইচ আদার। তারপর লাস্ট দিন উই হ্যাড ক্যালকুলেটেড দিস। এই টপিকটার নাম ছিল লিঙ্কিং সার্কুলার মোশন অ্যান্ড কুলম্বস ল। দিস ইজ সামথিং উই হ্যাড অলরেডি সিন। ডাইপোলার কনসেপ্টও দেখছি। ডাইপোলার কনসেপ্ট থেকে হোয়াট উই হ্যাড সিন ওয়াজ যে একটা ডাইপোলের কোন পয়েন্টে, আই রিপিট, কোন পয়েন্টে আমার বেশি থাকে আর কোন পয়েন্টে কম থাকে, মানে কোন পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ সব থেকে বেশি আর কোন পয়েন্টে আমার ফিল্ড স্ট্রেংথ সব থেকে কম। ফিল্ড স্ট্রেংথ সব থেকে বেশি থাকে অ্যারাউন্ড দ্য চার্জেস, বিকজ অ্যারাউন্ড দ্য চার্জেস ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্স মানে হলো ফিল্ড লাইন্সের ডেন্সিটি সব থেকে বেশি। আর একদম মিডলে when you see compared to the other two positions, একদম মিডলে আমার
ফিল্ড লাইনের ডেনসিটি কিন্তু সবথেকে কম। ফিল্ড লাইনের ডেনসিটি সবথেকে কম হওয়ার কারণে ফিল্ডের স্ট্রেংথও সবথেকে কম। স্ট্রেংথ ডিটারমাইন্স একটা চার্জ পার্টিকেলের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করবে। এই রিজিয়নটাতে যেহেতু স্ট্রেংথ সবথেকে কম, এই রিজিয়নে কিন্তু ওই চার্জ পার্টিকেলের উপরে রেজাল্টেন্ট ফোর্সও সবথেকে কম হবে। And we all know resultant force is always followed by acceleration. যদি এই পয়েন্টে আমার রেজাল্টেন্ট ফোর্স কম হয়, এই পয়েন্টে আমার অ্যাক্সিলারেশনটাও সবথেকে কম হবে। তাই সবার কি ক্লিয়ার এই পার্টগুলো? Yes, sir. ওকে, তারপরে এটা তো অলরেডি লাস্ট দিন দেখছি, আমাদের ডায়াগ্রামটা তো দেখে নেই। এই ডায়াগ্রামটা আমাদের আজকে কাজে লাগবে। এই ডায়াগ্রামের কনসেপ্টসগুলো উইল নিড ইট টুডে। Inverse squared law we had already seen. Inverse squared law কে যদি তুমি ডিফাইন করতে চাও, how would you define the term inverse squared law? Inverse squared law এর definition হলো when one quantity varies inversely with the square of another quantity, the two quantities are said to be obeying inverse squared law. And what are the quantities in concern over here? The two quantities are force and radius. দেখো তো radius এর সাথে force কিভাবে রিলেটেড? ইনভার্স তো বটেই, মাঝখানে আবার একটা স্কোয়ারও আছে। তার মানে আমার যদি রেডিয়াস ডাবলড হয়ে যায়, ফোর্স কত টাইমস কমবে বলতে পারবা গাইজ? ইফ দ্য রেডিয়াস ইজ ডাবলড, ফোর্স উড ডিক্রিজ বাই হাউ মাচ? এনিওয়ান? রেডিয়াস যদি ডাবলড হয়, ফোর্স কত টাইমস কমবে? Square root. 4 টাইমস কমবে। হ্যাঁ, রেডিয়াস যদি ডাবলড হয় তাহলে ফোর্স উড ডিক্রিজ বাই 4 টাইমস। বুঝো নাই এখনো কিভাবে? জি স্যার। Okay. Now let's take a look at the associated graphs. F আর r squared যদি বলি, guys নোটিস করে দেখো, F is inversely proportional to r squared. তুমি যদি পুরো r squared টাকে একটা কোয়ান্টিটি হিসেবে কনসিডার করো, তখন এই r squared হলো আমার f এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। খেয়াল রাখো, r squared is inversely proportional to f. F আর r squared হলো আমার ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু আমি যদি f against r এর কথা বলি, if I ask you about f against r, দেখো তো f আর r কি ইনভার্সলি প্রপোর্শনাল? No. f and r are not inversely proportional. r টা কোন দিকে যাচ্ছে দেখো তো, একটু সেম গ্রাফটা স্লাইটলি শিফটেড টু দা রাইট। এই জিনিসটা মাথায় রাখো। এন্ড তুমি বলবে এটা কিভাবে হয়? This has nothing to do with physics. This has absolutely no connection with physics. This completely depends on mathematics. If you want, you can check this out. There is a graph maker. There is a website called a graph maker. If you want, I can show you right away. আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, ইনফ্যাক্ট even if you have graphical calculators, you can check this out. গ্রাফিক্যাল ক্যালকুলেটর দিয়েও কিন্তু এই জিনিসটা চেক করা যায়। আমাকে একটু টাইম দাও, আমি তোমাদেরকে এখনই দেখাই দিচ্ছি। এখন এই যে ইনভার্স স্কয়ার্ড ল আজকে স্টার্ট হলো, দিস উইল কিপ অন গোইং। ইনভার্স স্কয়ার্ড ল চলতেই থাকবে। আচ্ছা, সো দাঁড়াও শেয়ার পরে করছি। লেট মি শো ইউ। এই যে গ্রাফের জন্য যদি আমি দেখাই, very simple, graph maker. তুমি ইকুয়েশন দিয়ে দিবা, ও তোমাকে ওই ইকুয়েশনের উপর বেস করে গ্রাফের শেপ দেখাই দিবে। গাইস, দিস ইজ দ্য ওয়ান। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ওই ইয়েগুলো আমি ভুলে গেছি, টুলস গুলা, বাট ইউ ক্যান চেক ইট ফ্রম হিয়ার। তুমি যদি এই যে, ক্যান ইউ সি মাই স্ক্রিন গাইস? সবাই স্ক্রিন দেখতে পারতেছো?
ওকে, নোটিস করে দেখো একটু। আমি যদি একটা গ্রাফ আঁকি, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। আমি যদি লিখি y equals to x এর গ্রাফ, উই অল নো y equals to x কিরকম হয় দেখতে। আচ্ছা, আমি যদি y equals to x স্কোয়ার দেই, তখন কিন্তু আমার গ্রাফের শেপ এরকম হয়ে যায়। আর y equals to x কিউব যদি দেই, this is the shape of the graph, so you can check it out from here. y against x স্কোয়ার এর গ্রাফে শেপ কিরকম হয়। সারা ওকে, ওকে সারা, নো প্রবলেম। এখন যদি আমি y equals to 1 by x বলি, গ্রাফের শেপ দেখো গাইস, y equals to 1 by x বললে দিস ইজ দ্য শেপ। তোমার একটা পার্ট দেখো, তোমার চারটা কোয়াড্রেন্টই দেখা লাগবে না, ইউ জাস্ট ফোকাস অন দিস ওয়ান। আমার এটা না দেখলেও হবে, এটার উপর ফোকাস করি। y equals to 1 by x যদি দেখি, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক, y against x এর গ্রাফ। কিন্তু যদি y equals to x স্কোয়ার্ড এর গ্রাফ দেখি, এবার দেখো তো সেম, এটা লাগবে না, জাস্ট একটাই সেম গ্রাফ, কিন্তু স্লাইটলি শিফটেড টু দা রাইট। গাইস দেখতেছো কি হইতেছে? 1 by x এর গ্রাফ যদি হয় আর y against x এর গ্রাফ আঁকো, ইকুয়েশন যদি হয় y equals 1 by x, আর তুমি যদি y against x এর গ্রাফ আঁকো, ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু ইকুয়েশন যদি হয় y equals to 1 by x স্কোয়ার্ড, আর তুমি যদি 1 by x এর গ্রাফ আঁকো, সেম গ্রাফ কিন্তু স্লাইটলি শিফটেড টু দা রাইট এন্ড আ বিট ডাউন। এটা একটু এক্সট্রিম করছি, বাট আই হোপ ইউ অল গেট দ্য আইডিয়া। গাইস বুঝতে পারছো পুরো জিনিসটা? ওকে Makes sense. ওকে ওকে ওকে। আর আমি যদি একবারে এই জায়গাটাতে দেখি, নোটিস করো ইকুয়েশন হলো আমার f ইজ, স্যার তাইলে উল্টা হবে না, মানে আপনাদের দুটো গ্রাফ? উল্টা কেন স্যার উল্টা হবে? মানে আমি স্যার f এগেইনস্ট বলতেছি ওয়েট, দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন। কিন্তু আমি গ্রাফ তো y এগেইনস্ট 1 বাই x এ রাখি নাই, আমি গ্রাফ আঁকছি, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। আর আবার যখন equation y equals to 1 by x squared, I am still drawing a graph of y against x. বুঝছো? স্যার না, আমার ইকুয়েশন তো চেঞ্জ নাই কোনো, ইকুয়েশন তো আমার সারাক্ষণই 1 by x squared। আমি 1 by x এ রাখবো নাকি 1 by x squared এ রাখবো, দ্যাট ইজ মাই চয়েস। বুঝতে পারছো? আচ্ছা গাইস, টেল মি সামথিং। আমি তিনটা জিনিসকে ব্লক করি। Okay, let's treat this as one quantity f. Let's treat this as another quantity 1 by r squared টাকে আমি আরেকটা হোল কোয়ান্টিটি হিসাবে কনসিডার করলাম। মাঝখানের যেই সিম্বলটা, লেটস সে ইউ ডোন্ট নো এটার ভিতরে কি আছে, লেটস সে ইউ ডোন্ট নো এখানে কি আছে। আমি যদি জাস্ট তোমাকে জিজ্ঞেস করি এই সিম্বলটা বলো, এই বক্স সামথিং টু দিস বক্স, হোয়াট ইজ দিস সাইন গাইস? এই সাইনটার নাম কি? Directly proportional, exactly, directly proportional. So এটা যদি directly proportional এর symbol হয়, can I say f is directly proportional to, এই পুরাটাকে যদি আমি একটা কোয়ান্টিটি হিসেবে কনসিডার করি, তাহলে f is directly proportional to 1 by r squared. f directly proportional to 1 by r squared যদি হয়, directly proportional তুমি মুখে একবার বলে ফেলছো গাইস। সো দুনিয়ায় যত ডাইরেক্টলি প্রপোর্শনাল কোয়ান্টিটিজ আছে, সবার গ্রাফের শেপ কিরকম হয়? স্ট্রেট লাইন টু দা অরিজিন। গাইস সবার কি ক্লিয়ার? Yes, sir. ওকে গ্রেট, নেক্সট আসো। এখন আমরা একটা ডিরাইভেশনের দিকে যাব, একটু ট্রিকি আছে, ওয়েট করে দেখি। আমরা যদি গ্র্যাভিটেশনাল ফিল্ডের দিকে চিন্তা করি, গ্র্যাভিটি হঠাৎ করে নিয়ে আসলাম বিকজ গ্র্যাভিটেশনাল ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দে আর ভেরি অ্যানালগাস টু ওয়ান অ্যানাদার, মানে ওরা অনেক অনেক ক্লোজলি রিলেটেড। কিভাবে ক্লোজলি রিলেটেড সেটাও দেখবো আমরা, আগে এখানে আসি। আর্থ আর আর্থের উপরে বা দূরে একটা ম্যাস আছে, লেটস সে দিস ইজ আ স্যাটেলাইট।
বা মুন, কোনো সমস্যা নাই, লেটস স্টিক টু মুন। আর্থটা এই মুনের উপরে, মুনের সিম্বল এম আর ম্যাসকেও আমি এম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। একটা এফজি দিয়ে পুল করলো। হোয়াট ইজ দিস এফজি গাইস? হোয়াট ডু ইউ থিংক দিস এফজি ইজ? এনিওয়ান? তোমার কাছে কি মনে হয় এফজি জিনিসটা কি? Gravity. গাইস শোনা যাচ্ছে না কথা? এফজি জিনিসটা কি? নোটিস করি, this is the force of gravity, earth ওকে force of gravity দিয়ে পুল করলো, and force of gravity মানে কিন্তু this is what gives this body its weight। মনে আছে তো গাইস force of gravity যে weight, and we all knew যে W equals mg, just W না লিখে আমরা এখন fg লিখতেছি। সো আমি যদি g কে সাবজেক্ট বানাই, গাইস নোটিস করি প্লিজ, আমি যদি এখানে g কে সাবজেক্ট বানাই, g কি হবে? g কে সাবজেক্ট বানাইলে f by m, মানে gravitational force by m, and what is the name of this g? Guys can you tell me এই g জিনিসটা কি? Guys what is this g? Gravitational field strength. Exactly, this is the gravitational field strength, মানে gravitational ফিল্ডটা কতটুক স্ট্রং সেটা ডিটারমাইন করি আমি gravitational field strength দিয়ে, fg by m। গাইস এই পার্টটা ক্লিয়ার? আচ্ছা, সো যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ হয় fg by m, ইলেকট্রিক ফিল্ডের দিকে তাকাই তো একটু। ইলেকট্রিক ফিল্ড কি হবে? ইলেকট্রিক ফিল্ড হলো একটা চার্জ, একটা লার্জ চার্জ একটা স্মল চার্জের উপর একটা ইলেকট্রিক ফোর্স দিচ্ছে। এখন আমি যদি বলি এই জায়গায় ফিল্ড স্ট্রেংথটা কতটুক, উই অল নো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের সিম্বল যদি হয় g, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের সিম্বল হয় হলো e। খেয়াল রেখো কার জন্য আমি ফিল্ড স্ট্রেংথ বের করতে চাচ্ছি, আমি কিন্তু এই ক্যাপিটাল কিউ চার্জের জন্য ফিল্ড স্ট্রেংথ বের করতে চাচ্ছি। ক্যাপিটাল কিউ চার্জের জন্য আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ফিল্ড স্ট্রেংথ। এই লজিকে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ যদি হয় গ্র্যাভিটেশনাল ফোর্স বাই এম, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি হওয়া উচিত? ইলেকট্রিক ফোর্স বাই, দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে ম্যাসের উপরে, কিন্তু ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করে কার উপরে? চার্জের উপরে। ডু ইউ সি দ্য ফরম্যাট? আমি এটা আনছি, তোমার এই টপিকের সাথে কোনো কানেকশন নেই, যেন তুমি খুব ইজিলি অ্যানালজিটা গ্রাস্প করতে পারো। গ্র্যাভিটির সাথে এখানে কোনো সম্পর্ক নাই, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যেন তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, দ্যাটস ওয়াই আই হ্যাভ ব্রট ইন গ্র্যাভিটি হিয়ার। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ যদি হয় একটা ম্যাসের উপরে কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড হবে, সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথও তো একই মিনিং বেয়ার করবে, যে একটা চার্জের উপরে কতটুক ফোর্স এক্সার্টেড হবে। এখন do you realize what is wrong with this equation, or what is the limitation of this equation? Anyone guys, anything at all? কিছু মাথায় আসে এই ইকুয়েশনটার লিমিটেশনটা কোথায়? এনিথিং কেউ বলতে পারবা? গাইস শুনো আর বোঝার চেষ্টা করো, এই ইকুয়েশনে what we are doing is এই চার্জটার So নোটিস করে দেখো, what we are doing is এই চার্জটার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাচ্ছি, এই চার্জটার ফিল্ড স্ট্রেংথ বের করতে যাচ্ছি, আর এই চার্জের ফিল্ড স্ট্রেংথ বের করার জন্য আই এম হ্যাভিং টু রিলাই অন অ্যান এক্সটার্নাল চার্জড অবজেক্ট। গাইস নোটিস করে দেখো তো, somewhat deja vu, something very similar to what we had seen in uniform electric field। মনে পড়তেছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডেও কিন্তু we had seen this, not this one। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড টপিকটার ভিতরে we had seen যে একটা ফিল্ডের ফিল্ড স্ট্রেংথ বের করার জন্য if we use this equation F by Q আমি বের করি, তাহলে আমার মনে হয় বুঝতে ইজিয়ার হবে। this
এখানে যদি দেখি এই তো when you look at this v by d তে তো আসছিলাম অনেক পরে, বাট মাই কোয়েশ্চেন ওয়াজ আমার কাছে তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইয়ে ছিলই, f বাই কিউ ছিলই, তাহলে আমার আবার v বাই d দরকারটা কি? গাইজ মনে পড়তেছে এই জিনিসটা? f বাই কিউ আগেও দেখছি, এখনো আবার f বাই কিউ দেখতেছি। দিস ইজ নাথিং নিউ, উই হ্যাভ অলরেডি সিন f বাই কিউ, আবার দেখতেছি, এটা কোনো নতুন কোনো কিছু না। f by q এখানেও ছিল ইউনিফর্মের জন্য, বাই দ্য ওয়ে অলওয়েজ রিমেম্বার f by q applies to both uniform as well as radial electric field, খেয়াল রাখো। Okay, so even when we had this f by q, why did we have to bring in this one? এটার দরকারটা কি আমার? Can anyone tell me, guys? Why do we need this? স্যার ওই যে চার্জের উপর ডিপেন্ড, কি? আচ্ছা যদি চার্জ যদি না থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে তাহলে পারবো না। Exactly. এইটার জন্য I am having to rely on this external charge ওর উপরে force and everything, but এটা যদি না থাকে but still it has a field strength, সেটা তো আমি বের করতে পারতেছি না এই ইকুয়েশন দিয়ে। That's why this is the intrinsic ওয়াটার মানে কি গাইস? Does anyone remember? Intrinsic বলছিলাম কিন্তু ক্লাসে, intrinsic ওয়াটার মানে anyone? ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো নিজস্ব। ইন্ট্রিনসিক এই কনটেক্সটে মিন্স নিজস্ব, যে ইন্ডিপেন্ডেন্টও বলতে পারো, ইয়েস ভেরি গুড টার্ম, যে অন্য কারো উপরে ডিপেন্ডেন্ট না থেকে আমি কিভাবে আমি আমার ফিল্ড স্ট্রেংথ বের করতে পারি। গাইজ এত পর্যন্ত কি সবার ক্লিয়ার? এভরিওয়ান? ওকে, নেক্সট পার্টে আসি। নেক্সট আপ হোয়াট উইল সি ইজ দিস। তাহলে দিস ওয়াজ দ্য ইন্ট্রিনসিক ইকুয়েশন ফর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আজকে আমি দেখতে চাচ্ছি ইন্ট্রিনসিক ইকুয়েশন ফর দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, বাট নট ফর ইউনিফর্ম, বাট দিস টাইম ফর রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড। এই টপিকটা এখন আমাদের ফোকাস করতে হবে। নোটিস করে দেখি, ইন্ট্রিনসিক ইকুয়েশন ফর ইকিউ। ওকে, আমরা সবাই জানি ফোর্স অ্যাকর্ডিং টু কুলম্বস ল। এই জিনিসটা কোথা থেকে জানি? অ্যাকর্ডিং টু কুলম্বস ল। ওকে, সো এইটা যদি অ্যাকর্ডিং টু কুলম্বস ল দেখি, নোটিস করে দেখি, সাবস্টিটিউট যদি করি, সাবস্টিটিউট অ্যাজ ইন এই যে এই ফোর্সটাকে যদি আমি এই ফোর্সের এই ভ্যালুটাকে নিয়ে এখানে বসায় দেই, কি হয় দেখি তো? ই কিউ ইকুয়ালস টু এফ এর জায়গায় এটা বসালাম, কে কিউ কিউ বাই নিচে কিউ আর স্কোয়ার্ড। গেস হোয়াট কি হচ্ছে? small q cancelled out, you are left with k q by r squared. তুমি এই প্রত্যেকটা কোয়ান্টিটি দেখো, k দেখো, q দেখো, r squared দেখো। when you look at all of this, গাইস সবাই কি আমার কথা শুনতে পারতেছো? এভরিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, কে জানি বললো আমার কথা শুনতে পারে না? স্যার আজকে নেট আমরা খুব বাজে সব জায়গায় মনে হয়। নেট খুব ডিস্টার্ব করতেছে, সব ব্যাচে অনেক প্রবলেম ফেস করতেছে আমি ক্লাস নিতে। এটু জেনে অনেকে ক্লাসেই ঢুকতে পারেনি, মানে জুমেই ঢুকতে পারেনি। আইডি পাসওয়ার্ডের প্রবলেম না, লাইন এত উইক যে ব্যান্ডউইথ টানতে পারতেছে না ইনাফ। তুমি যদি খেয়াল করে দেখো, কে কিউ বাই আর স্কোয়ার, লুক এট দিস কোয়ান্টিটিস, কে কিউ আর, এই সবগুলাই কিন্তু এই চার্জটার। কে তো আমার কনস্ট্যান্ট, কুলম্বস কনস্ট্যান্ট, কিউ হলো ওর নিজস্ব চার্জ, আর আর হলো ওর থেকে কতটুক দূরত্বে, ওর থেকে কতটুক ডিস্টেন্সে তুমি ফিল্ড স্ট্রেংথটা বের করতে চাচ্ছ। তাহলে গেস হোয়াট, আমরা যদি এখান থেকে কে আর কিউ, কে আমার কুলম্বস কনস্ট্যান্ট আর একটা স্পেসিফিক চার্জের ভ্যালুও তো কনস্ট্যান্ট, কিউটাও কনস্ট্যান্ট, তাহলে আমি যদি ই আর আর কে লিঙ্ক করতে চাই, ইফ আই ওয়ান্ট টু লিঙ্ক ই এন্ড আর, গেস হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দেম? অলরেডি শিখছি কিন্তু গাইজ, আজকেও দেখলাম আরেকবার। কি রিলেশনশিপ ওদের ভিতরে? ইনভার্স। গাইজ লেখা আছে, এই যে ইটস রিটেন হিয়ার,
EQ and R also obey inverse squared law. কেন ইনভার্স না? ইনভার্স বললে এক মার্কও তোমাকে দিবে না, তোমার পুরোটা বলতে হবে the term is not inverse, they obey inverse squared law. কিভাবে inverse squared law? When one quantity varies inversely with the square of another quantity, the two quantities are said to be obeying inverse squared law. Guys, ever clear? Yes, sir. তাহলে দুইটা পার্টি হ্যাঁ বলো বলো। স্যার ওই দুইটা পার্টিকেলের আপনার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ডিফারেন্ট না? দুইটা পার্টিকেল না তো স্যার, পার্টিকেল তো একটা। আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি। ইন্ট্রিনসিক মানে কি? ইন্ডিপেন্ডেন্ট, অন্য কারো উপরে ডিপেন্ড করতে হবে না। আমি এখানে চার্জ দিলাম কিউ, আমি বললাম এই ডিস্টেন্সে দিস ইজ আর, দিস ইজ আর, এই ডিস্টেন্সে এই পয়েন্টে তুমি ওকে ফিল্ড স্ট্রেংথ বের করে বলো, গিভ মি দ্য ফিল্ড স্ট্রেংথ ই অফ দিস চার্জ কিউ এট দিস ডিস্টেন্স। আর কোনো চার্জ দেখতেছো দূর দূরান্তে? নাথিং। তাহলে এই পয়েন্টে এই চার্জ থেকে ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কি হবে? কে কিউ বাই এই যে ডিস্টেন্স আর স্কোয়ার্ড। দেখো তো এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার নাকি? জি স্যার এইটা ক্লিয়ার, বাট আমি বলতেছি আমি যদি ওই পয়েন্টে আরেকটা চার্জ পার্টিকেল আনি, মানে কোন পয়েন্টে স্যার আরেকবার বলবেন? স্যার যে পয়েন্টে আপনি মানে হ্যাঁ স্যার এই ডায়াগ্রামে আপনি ওই স্মল লিটার কিউ এর পার্টিকেলটা যেখানে আছে ইলেকট্রিক ফিল্ডের নিচে, হ্যাঁ এইটা। স্যার ওর ইলেকট্রিক, জি স্যার ওর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা ডিফারেন্ট হবে না ওর ইয়ে ক্যাপিটাল কিউ পার্টিকেলের চেয়ে? কারণ Of course, definitely different. Or charge different, or field strength different. Absolutely, definitely. স্যার আপনি সাবস্টিটিউটের নিচে যে লিখলেন ই স্মল লেটার কি, আপনি কি এটা স্মল পার্টিকেলটার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলতেছেন? না, কোথায় স্মল পার্টিকেলের বলছি? এটা এই জায়গার কথা বলতেছো? না স্যার সাবস্টিটিউটিং এর নিচে এইটা? স্যার। হ্যাঁ স্যার এই যে হ্যাঁ, সাবস্টিটিউট করলাম তো। সাবস্টিটিউট করেই তো ওকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিলাম, ওর কোনো কিছুর উপরই তো আমার ডিপেন্ড করতে হচ্ছে না। দেখো এই কিউ আর নাই তো, দ্য টু কিউজ গেট ক্যান্সেলড আউট। কিউ আর কোথায় থাকে? স্যার আপনি যে ই কিউ লিখছেন ই স্মল লেটার, ও আচ্ছা 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 আচ্ছা, মাই ব্যাড টাইপিং মিস্টেক স্যার, টাইপিং মিস্টেক। এবার ঠিক আছে? এই কিউ এর কথা হচ্ছে, টাইপিং মিস্টেক। হ্যাঁ ওর স্যার ওদের মাঝখানে তো ডিসটেন্স সেম আর আপনার কে টা কনস্ট্যান্ট, সো ওই পার্টিকেলের চার্জ যেহেতু ডিফারেন্ট এর জন্য ওর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা ডিফারেন্ট হবে না? ইয়েস। এটাই ছিল, থ্যাংক ইউ স্যার। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, ফিল্ড স্ট্রেংথ সবসময় একটা সার্টেন ডিস্টেন্সে আমরা মেজার করি। একটা সার্টেন ডিস্টেন্সে আমার ফিল্ড স্ট্রেংথ কত। ইনফ্যাক্ট কে আর কিউ তো আমার কনস্ট্যান্ট। ইফ ইউ লুক ভেরি ক্লোজলি ইউ সি কে এর ভ্যালু কুলম্বস কনস্ট্যান্ট। এই পার্টিকুলার চার্জের তো কোনো চেঞ্জ নাই। তাহলে ইটা টেকনিক্যালি শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? এই আর এর উপরে। যত দূরে যাবা ফিল্ড স্ট্রেংথ তত কমতে থাকবে, অলওয়েজ রিমেম্বার। আর কিন্তু কিছু লাগবে না। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আমি যদি এখন গ্রাফও আঁকি, যেটা অনেক কমন, ই এগেইনস্ট আর এর গ্রাফ যদি আঁকি, দিস ইজ হোয়াট ই এগেইনস্ট আর এর গ্রাফ উড লুক লাইক। আর যদি ই এগেইনস্ট আর স্কোয়ার্ড এর গ্রাফ আঁকি, এটার গ্রাফ কেমন হবে গাইস? ইনভার্সলি প্রপোর্শনাল, বিকজ E against R এর গ্রাফ হবে হলো যে সাইডটি শিফটেড টু দ্য রাইট এন্ড a bit shifted to the bottom, আর E against R squared হলো এই যে as মানে বেসিক্যালি ইনভার্সলি প্রপোর্শনাল এর গ্রাফের যেরকম শেপ হয় সেরকম। ক্লিয়ার এভরিওয়ান? ইনফ্যাক্ট F এগেইনস্ট বাকিগুলা যেরকম বিহেভ করবে, F এর গুলা যদি দেখো, জাস্ট এই F এর জায়গায় আমি যদি এখানে অর E লাগাই দেই, অর ই অর ই, সবগুলার সেম গ্রাফ। এফ যেভাবে বিহেভ করবে ইও এক্স্যাক্টলি একইভাবে বিহেভ করবে। গাইস সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এভরিওয়ান গাইস এতটুকু নিয়ে প্রবলেম আছে কারো? মাত্র যা দেখলাম। ওকে, এবার নেক্সট টপিকে যাই। রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে। We have to talk a bit about this concept called resultant electric field. Okay, electric field মাথায় রেখো
electric field is a vector quantity and therefore can have components. The diagram below হ্যালো গাইজ আমার লাইন চলে গেছিল, সবাই কি শুনতে পারতেছো? একটু মাইক্রোফোনটা অন করে বলতে পারবা? জি স্যার শুনুন। ওকে ওকে, লাইন চলে গেছিল, ফাট করে লাইন নোটিস করে দেখো। এখন আমার তো ইও নাই গাইজ। এই লেকচার শিটটা কি আপলোড করা হয়েছে? এখন যেটা দেখতেছি গাইজ, এই লেকচার শিটটা কি আপলোড করা হয়েছে? এখন যেটা দেখতেছি। জি স্যার। ওকে গ্রেট, মানে এটা ইলেকট্রিক ফিল্ড 2। ওকে, electric field, always remember, is a vector quantity and therefore can have components. The diagram below shows the electric field around 2-point charges of equal magnitude. এটা নিয়ে কিন্তু এক্সামে অলরেডি কোশ্চেন আসছে, 2-point charges of equal magnitude. A positive ভালো ছবিও তো নাই যদি কি বুঝি না। নোটিস করে দেখো। The diagram below shows electric field around 2-point charges of equal magnitude. A positive charge and B is a negative charge. Dipole basically. The direction of the resultant electric field at X. X হলো এই জায়গায়। X is over here. এখানে দিতে ভুলে গেছিলাম আমি মার্ক করে দিচ্ছি। This is X. This is my point X. এই X এ এই জায়গায় তোমাকে কি বের করতে বলছে দেখো, ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড। রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই পয়েন্টে বের করতে বলছে। ওকে, এটা আমি কিভাবে বের করব নোটিস করে দেখো। This is where guys you have to bring in the test charge. আজকে আমরা ক্লাস স্টার্ট করছি, দেখো it all comes full circle. আজকে আমরা ক্লাস স্টার্ট করছিলাম while discussing about test charges. এখন খেয়াল করে দেখবা, এই পজিটিভ চার্জটা এটার উপরে if you bring a test charge, I hope you all remember আজকে ডিসকাস করতেছিলাম টেস্ট চার্জের ফিচারের ব্যাপারে। একটা টেস্ট চার্জ সবসময় কি হয় গাইজ? ডু ইউ অল রিমেম্বার? টেস্ট চার্জেস আর অলওয়েজ স্মল এন্ড পজিটিভ। টেস্ট চার্জেস আর অলওয়েজ স্মল এন্ড পজিটিভ। ওকে, তো টেস্ট চার্জ যদি সবসময় স্মল এন্ড পজিটিভ হয়, এই পজিটিভটা এই স্মল এন্ড পজিটিভ চার্জের উপরে ফোর্স দিবে কোন ডাইরেকশনে? পজিটিভকে রিপেল করবে, ফোর্স দিবে এই ডাইরেকশনে। এট দ্য সেম টাইম নেগেটিভটা এই পজিটিভ টেস্ট চার্জের উপরে ফোর্স দিবে কোন ডাইরেকশনে? এই ডাইরেকশনে। এখন এই পার্টটাই উঠাই নিয়ে আমি এই জায়গায় নিয়ে আসলাম, নামগুলো দিচ্ছি, নোটিস করে দেখো। দিস ইজ দ্য ফোর্স from A and this is the force on the positive test charge particle from B. তুমি FA দেখো আর FB দেখো, you'd see both of them are at an angle. এটা হলো অ্যাকচুয়াল দুইটা। এখন why don't we consider এদের কম্পোনেন্টটা? FA এর কম্পোনেন্ট হবে হলো FA এর ভার্টিক্যাল, FB এর অ্যাকচুয়াল ফোর্সটা ওর কম্পোনেন্ট ভার্টিক্যাল হলো FBV। যেহেতু এই দুইটা চার্জের ভ্যালু আমার সেম, সেহেতু এই চার্জের ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু যা হবে, এই ফোর্সেরও ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু কিন্তু সেম হবে। FAV FBV গাইস নোটিস করে দেখো, FAV আর FBV have the same values. Look very closely. FAV আর FBV এর যদি সেম ভ্যালু হয়, লেটস সে ওর ভ্যালুটা পজিটিভ, তাহলে ওর ভ্যালু হবে কিন্তু নেগেটিভ। তাহলে এই ভ্যালুস দুইটা, এই ফোর্সেস দুইটা একটা একটাকে কি করবে? হোয়াট ডু ইউ সে গাইস? দিস ফোর্সেস উইল ক্যান্সেল ইচ আদার আউট। তাহলে এফ এর বুঝি না স্যার, আরেকবার। হ্যালো
Just স্ক্রিনটা দেখাচ্ছে আচ্ছা ওয়েট লাইন ভয়ঙ্কর ডিস্টার্ব করতেছে, আমি একটু ইসে কানেক্ট করি, হটস্পটে কানেক্ট করি। একটু টাইম দাও আমাকে, গিভ মি 30 সেকেন্ডস। আমি একটু হটস্পটে কানেক্ট করি, তাহলে আমার মনে হয় ক্লিয়ারলি দেখতে পারবো। হটস্পটে যে কানেক্ট করব ইসের 4G তো একই অবস্থা, 4G একই অবস্থা। একটু টাইম দাও আমাকে। গাইজ, ইজ ইট বেটার নাও? এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? Yes, sir. ওকে, আমি ওর ফোনের হটস্পটে কানেক্ট করলাম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি তাহলে, দেখো একটু স্ক্রিনটা। নোটিস ক্লোজলি। একটা কাজ করো না গাইজ, আমার অনেক ব্যান্ডউইথ টানতেছে, আমার ডেটা খরচ হচ্ছে, আই ডোন্ট কেয়ার, জাস্ট ওই লাইন যেন আর ল্যাগ না করে। একটু ক্যামেরাটা অফ করে দাও কষ্ট করে, লাইন এত ডিস্টার্ব করতেছে, সবাই একটু ক্যামেরাটা অফ করে দাও প্লিজ। স্ক্রিনও শেয়ার করতেছি, ক্যামেরা অডিও সব মিলে অনেক বেশি ব্যান্ডউইথ টানতেছে। ওকে, এবার নোটিস করে বুঝি না কি নোটিস করো। তাহলে এই জায়গায় এই FA আর FV কে যদি আমি কনসিডার করি, ওদের কম্পোনেন্টস গুলা দেখি, ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা কিন্তু এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনসে, দ্যাটস ওয়াই দ্য ভার্টিক্যাল কম্পোনেন্টস ক্যান্সেল ইচ আদার আউট। কিন্তু হরিজন্টাল কম্পোনেন্টস গুলা যদি দেখি, FB এর হরিজন্টাল কম্পোনেন্ট আর FA এর হরিজন্টাল কম্পোনেন্ট, both are in the same direction. That's why you can easily add them up. পুরাপুরি ভেক্টরের কনসেপ্ট, AS ইউনিট 1 I would say. AS ইউনিট 1 এ ভেক্টরস মনে আছে গাইস সবার? Yes, sir. And who would have thought যে ইউনিট 4 এর ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এইরকম ভেক্টরস এর কোশ্চেন আসবে? এটা কিন্তু আমি বানাই নাই, I did not come up with this. This was an actual question. এটার উপরে বেস করে আমি লেকচার রেডি করছি from the question paper. পয়েন্টস গুলো একটু পড়ো গাইস, 1 2 3 4, these are the 4 points. একটু পড়ো। You have all the diagrams, এবার একটু পয়েন্টস গুলো পড়ো, তারপরে we'll move on to the আজকের ওয়ার্কশিটে চলে যাব, যেটা আমি ক্লাস ওয়ার্ক হিসেবে রাখছিলাম। At X, a positive charge experiences a force due to A away from A. Positive কে কোন দিকে ফোর্স দিবে? Away. At X, the same positive charge experiences a force due to B towards B, as a radially inward. দুটা পয়েন্ট গেল। Third point, the vertical component of the forces due to A and B. Vertical component of the forces due to A and B cancel each other out. Can cancel out করে? Because now they are in opposite directions. Third point, and finally, the horizontal components of the forces due to A and B are in the same direction. এদের দুজনের horizontal component গুলো same direction এ, therefore এগুলা সব ক্যান্সেল আউট হয়ে বাকি থাকে কি? এইটা। Therefore the resultant electric field is in the horizontal direction. এটা পড়ার সময় দেখো তো কত ইজি মনে হয়, কিন্তু জাস্ট ইমাজিন the students who had taken this exam. কনসেপ্ট কিন্তু কোনো কঠিন না, কিন্তু ম্যাক্সিমামের মাথায় এটা আসে নাই, এটা তো পুরোপুরি অনেকটাই এএস এর আইডিয়াস। এএস এর আইডিয়া কেন আমি একটু ইলেকট্রিক ফিল্ডের ভিতরে তারপরে লিখতে যাব, এই জন্য অনেকে এটা ক্লিয়ারলি ফিগার আউট করতে পারে নাই। ওয়েল, যারা ফিগার আউট করতে পারছে, আমার স্টুডেন্টদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম, কপি যখন দেখি, আমাকে ওরা বলল যে স্যার আমি জাস্ট একটা জিনিসের উপর ফোকাস করছিলাম। আই আস্কড देम কিসের উপরে? ইলেকট্রিক ফিল্ড যে একটা ভেক্টর কোয়ান্টিটি। এই জিনিসটা ক্লাসে অনেকবার আমরা ডিসকাস করছি যে ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এই জন্য অলওয়েজ রিমেম্বার, ভেক্টর কোয়ান্টিটি অ্যাঙ্গেলে থাকলে ওর কম্পোনেন্টস ক্রিয়েট হয়ে যায়। গাইজ, লেকচার কি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? এভরিওয়ান? Yes, sir. ওকে, আমরা এই কোয়েশ্চেনটা অলরেডি লাস্ট ক্লাসে সলভ করছি। টুডে উইল সলভ দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা একটু ট্রিকি লাগতে পারে, কিন্তু নাও দ্যাট উই হ্যাভ ফিনিশড অল অফ দ্য হার্ড স্টাফ, এটা আমার মনে হয় না খুব বেশি একটা ট্রিকি লাগবে। দিস উইল বি ইয়োর ক্লাস ওয়ার্ক। সবাই কপি বের করো। এভরিওয়ান প্লিজ টেক আউট ইউর কপিজ গাইজ, প্লিজ কপি নাও সবাই।
ডান? দেখো, two small point charges are separated by a short distance as shown in the diagram. Calculate the result. এই যে দেখো, আমি সবসময় আমার লেকচার বা ওয়ার্কশিট একটা হুক ক্রিয়েট করার চেষ্টা করি। এই জায়গায় রেজাল্টেন্ট নিয়ে ডিসকাস করলাম যেন এখন তুমি রেজাল্টেন্টের কনসেপ্টটা ক্লিয়ারলি ফিগার আউট করতে পারো। এটা কিন্তু আগেও চাইলে দিতে পারতাম, আই সেড দিস ওয়াজ ইয়োর ক্লাস ওয়ার্ক, বিকজ তখন তুমি নিজে করতে দিলে কেউই কিছু করতে পারতে না। নোটিস করো, ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট বি। বি কোথায়? এই জায়গায়। At B, a distance of 0.33 meter from each charge. আচ্ছা, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বলে নাই, কিন্তু ফিল্ড স্ট্রেংথ বলছে। ওকে, বের করবো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। আমি যদি এই জায়গায় টেস্ট চার্জ রাখি, গাইস প্লিজ নোটিস করে দেখো, এই পজিটিভ চার্জের জন্য টেস্ট চার্জের উপরে ফোর্স কোন দিকে হবে? এই ডাইরেকশনে। এই সেম পজিটিভ চার্জটা যদি টেস্ট চার্জের উপরে, এর থেকে ফোর্স কোন দিকে হবে? In this direction. ওকে, এটা আমার ফোর্স। এখন ফোর্স তো আমি বুঝলাম, ফিল্ড স্ট্রেংথ যদি যাই, উই অল নো E ইকুয়ালস টু F বাই কিউ। এখন আমি ফোর্স কোথায় খুঁজতে যাব? সো এই ইকুয়েশনটা ইউজ করা, এটা কি সুইটেবল হবে? অ্যাবসলিউটলি নট। এই ইকুয়েশনটার থেকে এর কিন্তু দুইটা ইকুয়েশন আছে গাইজ, আই হোপ ইউ অল রিমেম্বার, আজকেই দেখলাম। E at a distance, guys রিকল করে একটু, E at a distance কিভাবে বের করে? E equals to, আজকে দেখছি, can you tell me the equation guys? Intrinsic equation for electric field strength of a radial charge. KQ by R square. KQ by R square, exactly. E equals KQ by R square. তাহলে E equals to K এর ভ্যালু কত? 8.99 times 10 to the power 9 times Q এর ভ্যালু কত? এই যে Q এর ভ্যালু 4 times 10 to the power minus 13 KQ divided by R, এই যে 0.33 পুরাটা স্কোয়ার। we are not done yet, এখনো শেষ হয় নাই, আরো জিনিস বাকি আছে। এটা তো আমি শুধুমাত্র এই ডাইরেকশনে বের করলাম, আমাকে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে বলছে। এইটার ভ্যালু এটা, আই গেট ইট, এইটার ভ্যালু এক্স্যাক্টলি সেমটাই হবে, দ্যাটস ফাইন। কিন্তু ওদের কম্পোনেন্ট কোনটা নিতে হবে? ওদের এই হরিজন্টাল কম্পোনেন্ট নিতে হবে, বিকজ ওদের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা, গেস করো তো কি করবে একটা একটাকে? গাইস এই ভার্টিক্যালটাকে একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলবে, তাহলে রেজাল্টেন্টটা হলো আমার হরিজন্টাল, জাস্ট লাইক দিস। সো এই রেজাল্টেন্ট হরিজন্টালটা বের করার জন্য আমি ই এর ভ্যালু বের করলাম। এখন জাস্ট একটা কম্পোনেন্ট নেই, ইউ টেল মি, এটা যদি 49 হয়, সো এটা যদি 49 হয়, ডু উই অল রিমেম্বার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস গাইস জিওমেট্রি থেকে? Yes, sir. 49 হইলে এটাও কত হবে? 49। এটা 49 হইলে এইটাও হবে আমার 49। তাহলে বেসড অন দিস আইডিয়া ক্যান আই সে এইটার, আমি তো এটা নিয়ে কাজ করতেছি, এইটার হরিজন্টাল কম্পোনেন্টটা হবে হলো এই ভ্যালু cos 49। গেস হোয়াট, এই পুরোটা বের করলাম, এই হরিজন্টাল কম্পোনেন্ট বের করলাম একটার জন্য, কিন্তু এই সেম জিনিস রিপিট হবে না ওর জন্য, তাহলে পুরা ভ্যালুটা ইনটু 2, ওটাও ইনক্লুড হয়ে যাবে। তাহলে এটা করলে আমাকে ER বলতে বোঝাচ্ছি রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, করলে আমাকে ভ্যালুটা বলতো কত আসে। এরকম বড় বড় ক্যালকুলেশনের সাথে গাইজ আমাদের ইউজ টু হয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে আমাকে ভ্যালু বলো। আর আই উড রিয়েলি সাজেস্ট এভরিওয়ান, তোমার যদি এটা প্রিন্ট করা থাকে প্রিন্টেডটার ভিতরে করো, আর যদি প্রিন্ট করা না থাকে কপির ভিতর করো, প্লিজ বসে থেকো না।
গাইস কত আসে? 0.043. ইয়েস, রাইট, 0.043। বাকিদের কত আসে? গাইজ আমি বলতেছি প্লিজ না করে বসে থাকো না। (0.043) ইউনিটটা দিতে ভুলো না। একমাত্র স্মিতা ঠিকভাবে ইউনিট দিছো, বাকিরা সবাই ভ্যালু দিয়ে দিচ্ছ। আই নো কিছু যায় আসে না এইখানে, কিন্তু এই অ্যারে যদি তোমার এক্সাম পর্যন্ত থাকবে, তুমি এত কষ্ট করে বের করে 0.043 লিখবা and you don't get 3, একদম তোমাকে 1 মার্ক চলে যাবে জাস্ট ফর নট রাইটিং দ্য ইউনিট নিউটন পার কুলম। গাইস সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আই নো মাঝখানে Sir. অনেক আছে, অনেক স্টেপস আছে যেটা ফিগার আউট করাটা আই নো ইটস আ বিট হার্ড। কারো যদি কোনো পার্টে প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করো এখনই। এই কোশ্চেনটা যেটা আমি মাত্র সলভ করলাম, এই কোশ্চেনটা বলো। কেউ ডাকতেছিল আমাকে, বলো কোশ্চেন কি? হ্যালো, স্যার যদি ডিস্টেন্স সেম না থাকে? ডিসটেন্স সেম না থাকলে তাহলে একটা পয়েন্টে তো রেজাল্টেন্ট হবে না। ও বুঝো নাই? আচ্ছা, ডিড ইউ মিন দিস? আমি বললাম যে দুইটার পয়েন্ট চার্জ নিলাম, কিন্তু ডিস্টেন্স একদম সেম আগের মতো না রেখে একটা নিলাম আমি লেটস সে এই পয়েন্টে, আর ওর থেকে নিলাম আমি এই পয়েন্টে। তুমি কি এই জায়গায় রেজাল্টেন্ট বলতেছো এই পয়েন্টে? ইয়েস স্যার। অফকোর্স নিতে পারবো, কোনো বিগ ডিল না, অবশ্যই নিতে পারবো। তখন আমি এই ডিস্টেন্সটা ইউজ করব, ওর ফিল্ড স্ট্রেংথ বের করার জন্য, আর এই ডিস্টেন্সটা ইউজ করব ওর ফিল্ড স্ট্রেংথ বের করার জন্য। দ্যাটস ইট। এটাকে বললাম D1, এটাকে D2, দিস ইজ চার্জ 1, দিস ইজ চার্জ 2। এই তো, why not? বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, নেক্সট আসি। তারপর দেখি, the graph shows how the resultant electric field strength ER varies with distance along the horizontal axis from point A. Maximum occurs. তাসনিম তোমার ক্যামেরা অন, ক্যামেরাটা অফ করে দাও। ওকে, আমাকে বলছে explain why ER is 0 at A and decreases with distance at large distances from A. আমাকে বলছে why ER resultant electric field strength is 0 at A. A তে কেন 0? ER 0 কেন A তে? একটু তাকায় দেখো, where is A? This is A. So A তে যদি আমি দুজনেরটা দেখি, ওর ফিল্ড vertically downward, ওর ফিল্ড vertically upward, তাহলে এখানে কোনো হরিজন্টাল কম্পোনেন্ট আছে দেখো তো এতে দুটো ফিল্ডের? নান। তাহলে একটা ফিল্ড আর একটা ফিল্ডকে কি করবে? ক্যান্সেল আউট করে ফেলবে। গাইজ এই পার্টটা কি ফিগার আউট করতে পারতেছো মাত্র যতটুকু বললাম? এভরিওয়ান? জিরো এট এতে কি লিখবা তাহলে? দ্য ফিল্ডস ক্যান্সেল ইচ আদার আউট এট এ। এক্সপ্লেন যেহেতু বলছে, বিকজ দে আর ইন অপোজিট ডাইরেকশনস। আর তারপরে বলছে and decreases with distances at large distance from A. আর ডিক্রিজ কেন করে? বিকজ তুমি যদি এর ইকুয়েশন রিকল করো, k কিউ বাই আর স্কোয়ার
কে আর কিউ আমার কনস্ট্যান্ট, লার্জ ডিসটেন্স মানে আর যত বাড়বে ফিল্ড স্ট্রেংথ তত কমে যাবে। দিস আর দ্য 2 পয়েন্টস। গাইস টেক ইউর টাইম এন্ড অ্যানসার মি। এতটুকু পার্ট ফিগার আউট করতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? এভরিওয়ান এই পার্টটা কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? স্যার ফিল্ডস গুলো ক্যান্সেল আউট করে নাকি ফিল্ড স্ট্রেংথ? গাইস ফিল্ড ক্যান্সেল আউট যদি করে, ফিল্ড স্ট্রেংথ ক্যান্সেল আউট করে কিন্তু একটু উইয়ার্ড লাগে শুনতে ইফ ইউ সে দ্যাট। ফিল্ড গুলা ক্যান্সেল আউট করে দেখে ফিল্ড স্ট্রেংথের ভ্যালু 0 বা রেজাল্টেন্ট ফিল্ড স্ট্রেংথের ভ্যালু 0। বুঝতে পারছো? জি স্যার। ওকে গাইস এই দুইটা কনসেপ্ট কি ক্লিয়ার? যে এ তে কেন 0 আর যত দূরে যাবা তত কেন আমার ফিল্ড স্ট্রেংথ কমতে থাকে, যত দূরে যাবা আমার ডিসটেন্স বাড়তে থাকে, আর ডিসটেন্স বাড়তে থাকলে ফিল্ড স্ট্রেংথ কমতে থাকবে। এতটুকু নিয়ে প্রবলেম আছে কারো গাইস? এবার নেক্সটে যাই। The electric field strength at C is 0.044. C কোথায়? C দেওয়া নাই কোথাও। Resultant field strength at C দেওয়া নাই। ওকে, C তে বলছে 0.044. A positive ion enters the electric field traveling along the axis towards the right. The ion has a speed of 1500 meter per second at point A. এতে ঢোকার সময় 1500 meter per second থাকবে। Calculate the maximum acceleration of the ion as it passes through the field. Mass দেওয়া, চার্জ দেওয়া, কি বের করতে বলছে দেখো গাইস? অ্যাক্সিলারেশন বের করতে বলছে। কিভাবে অ্যাক্সিলারেশন বের করবা? আচ্ছা, বেসড অন দিস ডায়াগ্রাম ক্যান ইউ আইডেন্টিফাই সিটা কি আগে নাকি বি এর পরে? বি এর আগে সি নাকি বি এর পরে সি? হোয়াট ডু ইউ থিংক গাইস? খুব অবভিয়াস কিন্তু পরে বি এর পরে। বাকিরা কি বলো? গাইস বি এর পরে নাকি বি এর আগে? হোয়াট ডু ইউ সে এভরিওয়ান? গাইস বি এর আগে নাকি বি এর পরে? আগে না? অফকোর্স আগে, বিকজ আগে। তুমি যত ডান দিকে যেতে থাকবা, যত দূরে যেতে থাকবা, তোমার তো তত কি বলে এটাকে কমতে থাকবে। তুমি যত দূরে যেতে থাকবা তত তো তোমার ফিল্ড স্ট্রেংথ কমতে থাকবে। ইউ নো যে 0.043 হলো বিতে, আর আমাকে সি এর ভ্যালু দিয়ে দিছে 0.044। কোনটা গ্রেটার, 43 গ্রেটার নাকি 44 গ্রেটার? 44 গ্রেটার। তার মানে কি সিটা হলো বি এর আগে। ইনফ্যাক্ট ইউ ক্যান সি সিতে কিন্তু আমার ম্যাক্সিমাম, সিতে অলরেডি আমার ম্যাক্সিমাম, এর থেকে গ্রেটার আর তো কোথাও নাই। এর আগেও কমতে থাকে, এর পরেও কমতে থাকে। এখন আমাকে অ্যাক্সিলারেশন বের করতে বলছে। দেয়ার আর সো মেনি ওয়েজ অফ ফাইন্ডিং দিস আউট, আপ টু ইউ। তোমার যেই মেথডে খুশি সেই মেথডে তুমি বের করে দেখো আমাকে। আয়নের স্পিড দেওয়া, তোমাকে অ্যাক্সিলারেশন চাইছে। গাইস ট্রাই করো প্লিজ, বসে থেকো না প্লিজ, ডোন্ট সিট আইডলি, একটু ট্রাই করো। গিভ মি দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্সিলারেশন, দেখি কত আসে। কারো আসছে?
গাইস কারো আসছে ভ্যালিউ? দেখি তোমাদের ভ্যালু কত আসছে। হুম 2.1 times 10 to the power 6। আচ্ছা, বাকিটা একটু ট্রাই করো প্লিজ। বাকিটা একটু ট্রাই করো। আমি করে দিব এবার। I hope, I really hope you all remember. খেয়াল করে দেখো তো, আমি যদি বলি F equals MA, এভাবে চিন্তা করি আমরা, জাস্ট থিঙ্ক অফ ইট দিস ওয়ে গাইস, ঠিক আছে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2.1 times 10 to the power 6 is the correct answer. আমি যদি বলি F equals MA, in fact why do we even have to go there? আমরা তো ইকুয়েশনই জানি, A equals E Q by M। Q ক্যাপিটাল লিখতে পারো, স্মল লিখতে পারো, আপ টু ইউ। E এর ভ্যালু জানি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ 0.044। Q এর ভ্যালু জানি, চার্জ এই যে দেওয়া 3.2 times 10 to the power minus 19 EQ by M এর ভ্যালু জানি 6.6 times 10 to the power minus 27। এটা করলে এর ভ্যালু তুমি দেখলাই তো অলরেডি আসলো অ্যারাউন্ড 2.1 times 10 to the power 6। দেখো তো ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার্ড। গাইস এত পর্যন্ত ক্লিয়ার সবার? এভরিওয়ান? Yes, sir. ওকে, নেক্সট আসি। Sketch a graph to show how the speed of the ion varies as it travels along the axis from A until it is well beyond C. Mark points A and C on the graph. Guys, এই কোশ্চেনটাতে আমি দেখছি সব থেকে বেশি স্টুডেন্টদের কনফিউশন। আগে আমি পুরোটা এঁকে দিই। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, এটা পরে আঁকি, আগে আমি এটা নেই। দিস ইজ ER against distance। আগে আমি এটা এখানে আঁকি, তাহলে বুঝতে পারবো। Let's first give ER against distance. This is E against R distance। আচ্ছা, এটা বেশি বেশি লম্বা করে ফেলছি, দরকার নাই এত লম্বা করা। This is fine। আর আরটাকে এখানে নিয়ে আসি। ওকে, গ্রাফের শেপটা একটু দেখি আমরা। This is the shape of the graph। বাহ, একবারও তো বোর্ডও পারি না। This is A and this is C। আমাকে কি গ্রাফ আঁকতে বললো দেখো, এবার আমাকে আঁকতে বলছে
স্পিড এগেইনস্ট ডিস্টেন্স। এবার গ্রাফ আঁকতে বললো, স্পিড এগেইনস্ট ডিস্টেন্স। খেয়াল করে দেখো, একটু এদিকে তাকাই। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এগেইনস্ট আর এর গ্রাফ আমার কাছে দেওয়া আছে অলরেডি, ইটস অলরেডি গিভেন হিয়ার। আর আমাকে বললো এবার স্পিড এগেইনস্ট ডিস্টেন্সের গ্রাফ আঁকতে। উই অল নো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু, আমরা যদি এই ইকুয়েশনটা রিকল করি, A ইকুয়ালস টু ই কিউ বাই এম। দেখো তো, কিউ আমার কনস্ট্যান্ট, এম ও আমার কনস্ট্যান্ট, তাহলে ক্যান আই সে, আই রিপিট, ক্যান আই সে আমার অ্যাক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফিল্ড স্ট্রেংথ? গাইস, আমি দেখতেছি অনেকক্ষণ ধরে কেউ কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে না, কোনো ইন্টারঅ্যাক্ট করতেছে না। সবাই কি বুঝতে পারতেছো কি হচ্ছে? এভরিওয়ান, এই পার্টটা কি সবার ক্লিয়ার? গাইস, Yes, sir. ওকে, গ্রেট, নোটিস করো। Yes, sir. তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যদি এইভাবে বিহেভ করে, আমি যদি বলি অর অ্যাক্সিলারেশন এগেইনস্ট ডিস্টেন্সের গ্রাফ যদি বলি, দিস উইল বিহেভ লাইক দিস। নোটিস ভেরি ক্লোজলি, থ্রু আউট, শুরুতে আমার অ্যাক্সিলারেশন 0, একদম শুরুতে অ্যাক্সিলারেশন 0 মানে হলো স্পিডটা কনস্ট্যান্ট, স্পিড আমার কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন বাড়া মানে কি? অ্যাক্সিলারেশন বাড়া মানে স্পিড বাড়া, বাট কোন রেটে? একটা ভেরি হাই রেট। অ্যাক্সিলারেশন বাড়া মানে হলো স্পিডও বাড়বে কিন্তু একটা অনেক গ্রেটার রেটে। ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড অ্যাক্সিলারেশন কমে যাওয়া মানে কি? আমার স্পিড কমা? জাস্ট আমাকে এতটুকু পার্টের অ্যান্সার দাও। অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে কি? আমার স্পিড ডিক্রিজ করা? গাইস, জাস্ট টেল মি দিস পার্ট, এভরিওয়ান। নো, অ্যাক্সিলারেশন No, sir. অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে মোটেও আমার স্পিড ডিক্রিজ করা না। অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে হলো স্পিড ইনক্রিজ করবে কিন্তু কোন রেটে? একটা ডিক্রিজিং রেট। এক্স্যাক্টলি, স্পিড ইনক্রিজই করবে কিন্তু এটা ডিক্রিজিং রেট, লাইক দিস। আর তুমি যদি আর একটু নিচ থেকে স্টার্ট করো পুরো জিনিসটা, ইট গোজ লাইক দিস। ফার্স্টে আমার স্পিড কনস্ট্যান্ট, তারপরে অনেক ফাস্ট বাড়বে, তারপরে স্পিড বাড়তে থাকবে। দেখো কোনো সময় কিন্তু স্পিড আমার কমে নাই, অল দ্য ওয়ে স্পিড আমার বেড়েই যাচ্ছিল। কিন্তু দেখো এই পার্টটাতে সি কে করসপন্ড করবে হলো যে জায়গায় আমার স্পিডটা সব থেকে বেশি, যে জায়গায় আমার কার্ভটা সব থেকে বেশি স্টিপ, সেই জায়গাটাতে। গাইস, আইডিয়া কি এবার ক্লিয়ার? I know you have never seen a graph like this, but this is just how it goes. সব থেকে কঠিন টপিকটা নিয়ে আমরা আগে ডিসকাস করে ফেললাম। ট্রাস্ট মি অন দিস ওয়ান, অ্যাকচুয়াল এক্সামে কোয়েশ্চেনগুলো এত ট্রিকি হয় না। সব থেকে কঠিনটা দিয়ে আজকে আমরা ডিসকাস করলাম, সো দ্যাট এটার কাছাকাছিও যদি আসে, সো দ্যাট ইউ ডোন্ট গেট কনফিউজড ইন দ্য অ্যাকচুয়াল এক্সাম। তাই সবার কি ক্লিয়ার এত পর্যন্ত? এভরিওয়ান? Yes, sir. ওকে, ফাইন। তাহলে আজকে কি আমরা নতুন টপিক স্টার্ট করব? No, sir. 10 মিনিট তো অনেক টাইম, কিন্তু সব তো শেষ এইটার পরে। আচ্ছা, নতুন টপিক না, কিন্তু তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, প্লিজ মেক শিওর ইউ অল কমপ্লিট ইট। তখন এক উইক তোমার কাছে পুরো গ্যাপ আছে, নেক্সট ক্লাস হলো আমাদের মানডেতে। প্লিজ মেক শিওর ইউ অল কমপ্লিট দিস yourself. Okay, that's it for today. I'll see you guys on Monday. Allah Hafiz. Bye bye. Hello, sir. Sir, জি স্যার, জি স্যার, বলেন। sir, one. Sir, এটা তো ডান। বুঝি না, যেটা দেখালেন হোমওয়ার্ক, এটা তো অলরেডি ডান। লাইক লাস্ট ক্লাস। এইটা হোমওয়ার্ক না তো, আমি দিয়ে দিব হোমওয়ার্ক, এখনো দেই নাই তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, সেমিস্টার আগে হোমওয়ার্ক এখনো দেই নাই, এটা তো শেষ। এইটা তোমার হোমওয়ার্ক ছিল, আর আগেও লিখে দিয়েছিলাম দিস ওয়াজ দ্য ক্লাস ওয়ার্ক, যেটা আমি ক্লাসে এখন শেষ করলাম। ঠিক আছে? Sir, when are we gonna get the quiz mark? কুইজ মার্ক, আই ক্যান গিভ ইউ দ্য মার্ক, আর আমি ক্লাসে সলভ করতে পারবো। বাট এবার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো ইমেল অ্যাড্রেস কালেক্ট করা হয় নাই। তাহলে কি হতো, ইমেল অ্যাড্রেস কালেক্ট করলে আই কুড হ্যাভ সেন্ট ইউ দ্য স্ক্রিপ্ট ইয়োরসেলফ। তোমার স্ক্রিপ্টে আমি তোমাকে পাঠিয়ে দিতে পারতাম চেক করার পরে। চেক অলমোস্ট ডান, আমি নেক্সট উইকের ভিতরে, মানডের ভিতরে তোমাদেরকে দিয়ে দিব। ইনফ্যাক্ট লেটস ডিসকাস দিস অন মানডে। কুইজটা আমরা মানডেতে ডিসকাস করব। ওকে গাইজ, অলরাইট? Okay, sir. ফাইন, তাহলে বাকিটা নেক্সট ক্লাসে দেখতেছি। দ্যাটস ইট ফর টুডে। বাই বাই। Sure.